আশা করি সবাই ভালো আছো। যথারীতি ফোর্থ ইয়ারের স্টুডেন্টদের জন্য বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমাদের সবার কে সুস্বাস্থ্য কামনা করে আমি শুরু করছি আজকের ক্লাস। যদি তোমরা কেউ আমার সাথে লাইভে থাকো তাহলে একটু যদি রেসপন্স করো তাহলে আমি বুঝবো যে খুব সঠিকভাবে আমার লাইভ কার্যক্রম শুরু হয়েছে। আহ, যদি কেউ থাকে, আমি এখনো দেখতে পাচ্ছি না কারো কোনো ধরনের উপস্থিতি, যে কারণে আসলে আমি বুঝছি না যে আমার লাইভ কার্যক্রমটা সঠিকভাবে চলছে কিনা। যদি কেউ থাকো তাহলে একটু রেসপন্স করো। আচ্ছা, যাই হোক, আমরা এখনো পর্যন্ত কেউ না আমার সাথে যুক্ত হয় নাই। যদি কেউ থাকো একটু রেসপন্স করলে আমার মনে হয় ভালো হয়। আমাদের ক্লাস বন্ধ কিন্তু 22 তারিখ থেকে। আজকে কিন্তু ক্লাস হওয়ার কথা, রুটিন অনুযায়ী কিন্তু আজকে ক্লাস হওয়ার কথা। হয়তোবা কারো মানে বিভ্রান্তি হইতে পারে যে আজকে ক্লাস নাই, এমন কোনো বিভ্রান্তি হয়েছে কিনা জানি না। মনে কাউকে আমি লাইভে আমার সাথে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমি ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আমার সাথে একজন যুক্ত হয়েছে, মিঠুন, তোমাকে ধন্যবাদ। যাক, তাহলে আমি বুঝতে পারছি যে আমার লাইভ হলো এই সফলভাবে আমি শুরু করতে পারছি। তাহলে তোমার আস্তে আস্তে আমি বিশ্বাস করি আস্তে আস্তে আমার সাথে আরও অনেকেই যুক্ত হবে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, এই টপিকটা হলো বায়োলজির। আমি বলতে পারি যে বায়োলজিতে যে শব্দটা এখন সারা বিশ্বে সবথেকে বেশি উচ্চারিত হয়েছে থাকে বায়োলজির ক্ষেত্রে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে, সেটা হলো জিন। এই জিন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, আমরা সবাই জানি, মোটামুটি ধারণা আমাদের আছে। কিন্তু জিন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আছে কি না সেইটা আমি আসলে জানি না। অনেকেরই আছে, অনেকেরই নাই। তবে তোমাদের যেহেতু বায়োটেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে আসলে জিনের গঠন বা জিন কীভাবে কাজ করে সিলেবাসে আসলে সেইটা নাই। জাস্ট জিনের মডিফিকেশন, জিনের ক্লোনিং, এইসব বিষয়গুলা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আলোচ্য বিষয় হিসাবে আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে জিনের গঠন, জিনের কাজ, কিভাবে জিন কাজ করে, এই বিষয় যদি আমরা ভালো মতো না বুঝতে পারি তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে আসলে খুব বেশি লাভ হবে না। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো সব কিন্তু জিন কেন্দ্রিক। তাহলে জিনের গঠন এবং জিন কিভাবে কাজ করে, কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, এই বিষয়টা ক্লিয়ার না হলে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে খুব বেশি লাভ হবে না। তাই আমি জানি যে তোমাদের মলিকুলার বায়োলজি যে অংশটুকু আছে সিলেবাসে, এই অনার্সের সিলেবাসে মলিকুলার বায়োলজি একটা সাবজেক্ট আছে। সেখানে এই জিনের গঠন বা ডিএনএর গঠন, আমরা জানি ডিএনএর নির্দিষ্ট অংশকে জিন বলে, তা সেই ডিএনএর গঠন সেখানে ডিটেল আলোচনা করা আছে, সেটা তোমাদের সিলেবাসভুক্ত। এবং সাথে সাথে যে ডিএনএ কিভাবে কিভাবে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে বা ডিএনএর নির্দিষ্ট অংশ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, এই বিষয়গুলা একেবারে ডিটেলে মলিকুলার বায়োলজিতে আছে আমি যতটুকু জানি। তাহলে সেখানে আসলে এই জিন এর গঠন অর্থাৎ ডিএনএর গঠন এবং সেই ডিএনএ থেকে ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে সেইগুলো সেখানে আলোচনা করার কথা। তো সেইটা আলোচনা তোমাদের হয়েছে কিনা সেটা ঠিক আমার জানা নাই। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমি এই টপিকটুকু যদি আগে তোমাদেরকে ক্লিয়ার করে নিতে পারি তাহলে সেখানে আরও ডিটেলে পড়বা। আমি হয়তো বা এখানে একটু মোটামুটি একটা ধারণা দিয়ে যাব। আজকে এবং আগামী ক্লাস, এই দুইটা ক্লাস আমাকে দিতে হবে এই জিনের অর্থাৎ ডিএনএর গঠন এবং ডিএনএ কীভাবে, ডিএনএর নির্দিষ্ট অংশ কীভাবে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, সেই প্রক্রিয়াটা, সেই দুইটা বিষয় আমি দুইটা ক্লাসে আগে আলোচনা করে নিতে চাচ্ছি। যেটা তোমাদের মলিকুলার বায়োলজির যে সেই পার্টটুকু আছে সিলেবাসের, সেটার জন্য কাজে আসবে। সাথে সাথে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং তাইলে বুঝতে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে।
আরও শুধু এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, মিউটেশন নিয়ে যখন পড়বা তখনও বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমার মনে হয় যে আগে আমরা এই ডিএনএর স্ট্রাকচারটা একটু ভালো বুঝে নিই, তারপরের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমরা ডিএনএ কিভাবে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে সেইটা আমরা বুঝবো। তাহলে আজকে আমাদের প্রথম টার্গেট যেটা, সেটা হলো ডিএনএর স্ট্রাকচার ভালো মতো বোঝা। ওকে, তাহলে তোমরা জানি অনেকেই জানো, বুঝো, তারপরেও আমি আজকে চেষ্টা করব আরও বেশি ক্লিয়ার করে দিতে, বা মনে করো যারা জানো তারা আরও বেশি আজকে ক্লাসটা করলে আরও বেশি ভালোভাবে তোমাদের মনে থাকবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো ডিএনএর স্ট্রাকচার বুঝতে গেলে যেটা করতে হয় সেটা হলো আগে তিনটা রাসায়নিক পদার্থ, তিন ধরনের রাসায়নিক পদার্থ সম্পর্কে ধারণা নিতে হয়। নাম্বার 1 পেন্টোজ সুগার, নাম্বার 2 নাইট্রোজেনাস বেস, নাম্বার 3 ফসফেট। তাহলে প্রথমেই বিষয় যেটা সেটা হলো পেন্টোজ সুগারটা কি। পেন্টা শব্দের অর্থ 5 আর সুগার শব্দের অর্থ মিষ্টি স্বাদযুক্ত কার্বোহাইড্রেট। তাহলে 5 কার্বন বিশিষ্ট মিষ্টি স্বাদযুক্ত যত কার্বোহাইড্রেট পৃথিবীতে আছে বা প্রকৃতিতে বা যা এখানেই যা আছে তাদেরকে আমরা বলে থাকি পেন্টোজ সুগার। তোমরা যদি নাম জেনে থাকবা রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, রাইবুলোজ, এইগুলা সব পেন্টোজ সুগারের উদাহরণ। ঠিক আছে, তাহলে নানান ধরনের পেন্টোজ সুগার কিন্তু আছে। এই পেন্টোজ সুগার নিয়ে আমাদের প্রথম স্টাডি করতে হবে। সব পেন্টোজ সুগার নিয়ে আমার স্টাডির দরকার নাই। ডিএনএর স্ট্রাকচার সাথে আরএনএর স্ট্রাকচারও আমরা আজকে শিখে যাব। ডিএনএ এবং আরএনএ দুইটা স্ট্রাকচারই আমরা শিখব। তাহলে ডিএনএ এবং আরএনএর স্ট্রাকচার বুঝতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো দুই ধরনের পেন্টোজ সুগারের গঠন সম্পর্কে একটু আমাদের ধারণা রাখতে হয়। একটার নাম হলো রাইবোজ সুগার, আর একটার নাম হলো ডিঅক্সি রাইবোজ সুগার। তোমরা যদি এখানে এই ছবিটা যদি তোমরা দেখো তাহলে এই জায়গাটায় দুইটা পেন্টোজ সুগারকে আমি স্ক্রিনে এখন শো করছি। খেয়াল করো, পেন্টোজ সুগার কেন বলছি, কারণ দেখো প্রত্যেকটাতে কার্বন সংখ্যা 5। এই যে যদি দেখি 1 2 3 4, এই যে এখানে এই জায়গাটাই 5 নম্বর কার্বন। ঠিক আছে, তাহলে এইটাও যদি দেখো তাহলে 1 2 3 4, এই যে এখানে 5 নম্বর কার্বন। তাহলে 5 নম্বর কার্বন এবং এই যে অণুটা আমরা দেখতে পাচ্ছি, এই অণুটা যদি আমরা খাই, জিহ্বাতে দিই, তাহলে মিষ্টি স্বাদ অনুভূত হবে। এবং এটা হলো একটা কার্বোহাইড্রেট। কেন? কারণ এখানে এটা হলো একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ, এটাও একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড যৌগ এবং তাদের জাতককে আমরা কার্বোহাইড্রেট বলি। আর যে সকল কার্বোহাইড্রেট মিষ্টি স্বাদযুক্ত হয় তাদেরকে আমরা সুগার বলি। আর যে সকল সুগার 5টা কার্বন দিয়ে তৈরি তাদেরকে আমরা পেন্টোজ সুগার বলি। তাহলে আমরা এখন স্ক্রিনে দুইটা পেন্টোজ সুগারকে দেখতে পাচ্ছি। নাম্বার 1 রাইবোজ সুগার আর নাম্বার 2 ডিঅক্সি রাইবোজ সুগার। দুইটার মধ্যে দেখো পার্থক্য মাত্র একটা জায়গায়, সেটা হলো রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন থেকে দেখো অক্সিজেন যদি ডিলেট করে দেওয়া হয়, এই অক্সিজেনটাকে আমরা ডিলেট করে দিব। তাহলে এই রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনের অক্সিজেন ডিলিট হয়ে গেলেই দেখো কি হয়ে যাচ্ছে, ডিঅক্সি রাইবোজ সুগার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডিঅক্সি রাইবোজ সুগার বলতে কি বোঝাবে, ডিতে ডিলেটেড ও অক্সিতে কি অক্সিজেন ফ্রম রাইবোজ সুগার। তার মানে রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন ডিলেট করলে আমরা যে মলিকিউল পাবো বা অণু পাবো, সেই অণুকে আমরা বলে থাকি হলো ডিলেটেড অক্সিজেন ফ্রম রাইবোজ সুগার। সংক্ষেপে আমরা বলে থাকি ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার। ওকে, তাহলে আমরা এখন স্ক্রিনে রাইবোজ সুগারকে দেখলাম, ডিঅক্সি রাইবোজ সুগারকে দেখলাম। আশা করি তোমরা নেটে গেলেও এগুলা পাবা, আর এখান থেকে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের। এবার আমরা দ্বিতীয় টাইপের যে মলিকিউলগুলো চিনতে চাচ্ছি তাদেরকে বলা হয় নাইট্রোজেনাস বেস। বেস শব্দের অর্থ হলো আমরা জানি যে ক্ষার। তাইলে নাইট্রোজেন ঘটিত পদার্থ হবে এবং যাদের ধর্ম হবে ক্ষারীয় তাদেরকে আমরা বলে থাকি নাইট্রোজেনাস বেস। আমরা একটা নাইট্রোজেনাস বেসকে যদি এখানে আমরা জুম করি তাহলে দেখো, এই যে দেখো এটা একটা নাইট্রোজেনাস বেস। এখানে দেখো কি আছে, নাইট্রোজেন আছে, এই যে এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন।
তার মানে এদের প্রত্যেকটা এখানে যেগুলা দেখছো নাইট্রোজেনাস বেস দেখছো, কেন নাইট্রোজেনাস বেস নাম হয়েছে? কারণ প্রত্যেকটাতে নাইট্রোজেন ব্যবহৃত হয়েছে গঠনের ক্ষেত্রে, সাথে প্রত্যেকটাই ক্ষারধর্মী, যে কারণে আমরা এদেরকে বলে থাকি নাইট্রোজেনাস বেস। এবার এই নাইট্রোজেনাস বেসকে যদি আমরা দেখি, তাহলে দেখো কিছু নাইট্রোজেনাস বেস, এখানে আমরা পাঁচটা নাইট্রোজেনাস বেসকে দেখতে পাচ্ছি। তার মধ্যে এই পাঁচটার মধ্যে দেখো যে দুইটা হলো ডাবল সাইক্লিক। ডাবল সাইক্লিক মানে দেখো দুইটা করে সাইকেল আছে, এই যে দুইটা করে সাইকেল। আর তিনটার ক্ষেত্রে দেখো তারা সিঙ্গেল সাইক্লিক, এরা হলো সিঙ্গেল সাইক্লিক। তাহলে আমরা এখন নাইট্রোজেনাস বেসকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, ডাবল সাইক্লিক নাইট্রোজেনাস বেস আর কি সিঙ্গেল সাইক্লিক নাইট্রোজেনাস বেস। ডাবল সাইক্লিক নাইট্রোজেনাস বেসগুলোকে আমরা বলে থাকি পিউরিন, আর সিঙ্গেল সাইক্লিক নাইট্রোজেনাস বেসগুলোকে আমরা বলে থাকি পাইরিমিডিন। কি বলি? পাইরিমিডিন। খেয়াল করো, মনে রাখার সুবিধার্থে একটা টেকনিক বলে দিই, সেটা হলো যার গঠন জটিল তার নাম কিন্তু আবার উচ্চারণে সহজ। যেমন ডাবল সাইক্লিকগুলো কিন্তু স্ট্রাকচার জটিল, তুমি যদি আঁকতে চাও তাহলে কিন্তু কষ্ট করে আঁকতে হবে, অর্থাৎ তার জটিল গঠন। কিন্তু নাম উচ্চারণ করো পিউরিন, পিউরিন কিন্তু খুব সহজে উচ্চারণ করা যায়। আর যার গঠন সরল, অর্থাৎ মানে সিঙ্গেল সাইক্লিক, অবশ্যই কি এর গঠনটা সরল, এদেরকে যদি তুমি এখন কি করতে চাও, এদের নাম যদি এখন উচ্চারণ করতে চাও, তাহলে কিন্তু একটু বেগ পেতে হবে, পাইরিমিডিন। হয়তো বা তোমার কাছে মনে হইতে পারে যে স্যার এটার মধ্যে আর এত বেশি ডিফিকাল্ট কোথায়, বাট দেখো এই দুইটা শব্দ যদি তুমি যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত এমন মানুষের কাছে যদি বলো, দেখবা তারা পিউরিন সহজে উচ্চারণ করে ফেলবে, কিন্তু পাইরিমিডিন উচ্চারণ করতে তাদের একটু হলেও কষ্ট হবে। তো ওই জন্যই আমি বললাম যে যার গঠন জটিল তার নাম সরল, যার গঠন সরল তার নাম জটিল। এই টেকনিকটা অ্যাপ্লাই করলে পিউরিন আর পাইরিমিডিনকে তুমি সহজেই পৃথক করতে পারবা। ঠিক আছে? তাহলে আমরা এখন জানলাম যে নাইট্রোজেনাস বেস প্রধানত এখানে কয় প্রকার দেখছি? 5 প্রকার। 5টা নাইট্রোজেনাস বেস দেখছি, 5 প্রকার না, 5টা নাইট্রোজেনাস বেস দেখছি। খেয়াল করো, এর মধ্যে 2টা হলো ডাবল সাইক্লিক অর্থাৎ পিউরিন, আর 3টা হলো সিঙ্গেল সাইক্লিক অর্থাৎ পাইরিমিডিন। ওকে, এবার যদি আমরা এই পিউরিনগুলা দেখি আর পাইরিমিডিনগুলা দেখি, তাহলে দেখো এই দুই পিউরিনের মধ্যে কিন্তু আবার এই পারমাণবিক বিন্যাস বা পরমাণুর সংখ্যা, বিন্যাস ইত্যাদিতে কিন্তু দেখো ভিন্নতা তুমি দেখতে পাবা। এখানে যদি আমরা দেখি তাহলে দেখো এইটাতে যেমন পরমাণুগুলার বিন্যাস, আর এইটার পরমাণু, এই দুইটার মধ্যে পরমাণুর বিন্যাসগত বা সংখ্যাগত ভিন্নতা আছে। তাই আবার আমরা এই পিউরিনকে আবার দুইটা ভাগে ভাগ করি, বা দুই ধরনের পিউরিনকে দুইটা নাম দিয়ে থাকি। একটাকে আমরা বলি গুয়ানিন, আর একটাকে আমরা বলি অ্যাডিনিন। তার মানে এখানে গ্রিন কালারে যেটা দেখানো হয়েছে সেটা হলো গুয়ানিন, আর এখানে এই হালকা রেড কালারে যেটা দেখানো হয়েছে সেটা হলো অ্যাডেনিন। ওকে, এবার আমরা চলে যাব হলো কিসের ক্ষেত্রে? এবার আমরা চলে যাব হলো পাইরিমিডিনের ক্ষেত্রে। এবার দেখো স্ক্রিনে 3টা পাইরিমিডিন আছে। দেখো এই 3টার মধ্যেই কিন্তু কি আছে? 3টার মধ্যেই কিন্তু পরমাণুর সংখ্যা এবং পরমাণুর বিন্যাসগত পার্থক্য বা ভিন্নতা কিন্তু আছে। খেয়াল করো, তাই আমরা এদেরকে কি করতে পারি, যে এদেরকে আবার আমরা তিনটার ক্ষেত্রে 3টা নাম দিয়ে থাকি। যেমন এইটাকে আমরা বলি সাইটোসিন, এটা কি থায়ামিন, আর এইটাকে আমরা বলে থাকি ইউরাসিল। কি বলি? ইউরাসিল। তাহলে আমরা এখন বলতে পারি যে নাইট্রোজেনাস বেস প্রধানত 2 প্রকার। কি কি? পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আবার দুই ধরনের পিউরিন আছে, একটা কি অ্যাডেনিন আর একটা হলো গুয়ানিন। আর পাইরিমিডিন আবার তিনটা পাইরিমিডিন আমরা দেখে থাকি। কি কি? সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। ওকে, তাহলে আমি একটু এখানে নোট ডাউন করে রাখি যে আমরা পেন্টোজ সুগার নিয়ে আলোচনা করলাম। পেন্টোজ সুগারের 2টা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছি। একটার নাম ছিল হলো কি রাইবোজ সুগার, আর একটার নাম ছিল ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার নামের 2টা পেন্টোজ সুগারকে আমরা আগে দেখছি, তাদের বিষয়টাকে আমি একটু নোট ডাউন করে রাখলাম। যদি কারো ফোনে দেখতে উল্টা দেখাই, তোমরা স্ক্রিনশট নিয়ে একটু ফ্লিপ করে নিও। এরপরে যেটা আমরা দেখলাম সেটা হলো নাইট্রোজেনাস বেজ। নাইট্রোজেনাস বেজ আমরা দেখলাম কয় প্রকার? নাইট্রোজেনাস বেজ আমরা এখানে পাইলাম 2 প্রকার। আমি এখানে এনবি, ঠিক আছে, এখানে যদি আমি দেখাই
তাহলে এন, তারপর হলো বি, নাইট্রোজেনাস বেস। ঠিক আছে, এন বি। আচ্ছা, এই জায়গাটায় এন। আচ্ছা আচ্ছা, নাইট্রোজেনাস বেস। আচ্ছা, আমি সেই করেই লিখি, তোমরা দেখো এইভাবে লিখি, তোমরা একটু ফ্লিপ করে নিও। তাহলে এন বিতে নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসকে প্রধানত কয় প্রকার দেখলাম আমরা? দুই প্রকার। কি কি? পিউরিন আর পাইরিমিডিন। আমি পি দিয়ে পিউরিন বুঝাইলাম আর পিআই দিয়ে পাইরিমিডিন বুঝাইলাম। এবার পিউরিন আবার দেখলাম আমরা কয় প্রকার। পিউরিন কিন্তু আমরা পাইছি দুই প্রকার। কি কি? অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন আমরা পাইছি কয় প্রকার? তিন প্রকার। কি কি সেটা? সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। তাইলে সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল, এই তিন ধরনের আমরা পাইরিমিডিন পাইছি। সেটা আমরা এই জায়গায় একটু নোট ডাউন করে রাখলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে পরে যদি মানে যদি সে কারো ফোনে উল্টা দেখায়, তাহলে স্ক্রিনশট নিয়ে সে ফ্লিপ করে নিও। ওকে, তাহলে মোটামুটি আমরা পেন্টোজ সুগার, দুই ধরনের পেন্টোজ সুগার চিনলাম, সেইগুলো একটু নোট ডাউন করে রাখলাম। তারপর যে নাইট্রোজেনাস বেস নিয়ে আলোচনা করলাম, সেই বিষয়টাকে একটু নোট ডাউন করলাম। ফাইনালি তোমাদেরকে আর একটা বিশেষ ধরনের মলিকিউল দেখাবো। এই যে দেখো, ফসফরাস ঘটিত যে কোনো পদার্থকে আমরা বলে থাকি ফসফেট। এখানে তোমরা স্ক্রিনে একটা ফসফেট গ্রুপকে দেখতে পাচ্ছ। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ফসফেট গ্রুপ। তাহলে আমি এখানে গ্রিন কালারে ফসফেট গ্রুপকে দেখাইতে পারি। তাহলে পি দিয়ে আমি কি বুঝাইলাম? ফসফেট। ঠিক আছে, তাহলে ফসফরাস ঘটিত পদার্থকে আমরা সাধারণভাবে ফসফেট বলে থাকি। তাহলে এখানে আমরা স্ক্রিনে যে ফসফেটটা দেখতে পাচ্ছি, সেই ফসফেটকে আমি জাস্ট পি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, ফসফেটও কিন্তু নানান ধরনের আছে, বাট আমার নানান ফসফেটের দরকার নাই, শুধু এক ধরনের ফসফেট। এই যে আমরা স্ক্রিনে যে ফসফেটটা দেখতে পাচ্ছি, সেই ফসফেট গ্রুপটাকেই শুধুমাত্র আমি এখানে পি দিয়ে হলো প্রকাশ করলাম। এইটার স্ক্রিনশট নিয়ে রাখো। তাইলে মোটামুটি তোমাদের এখন এই তিন ধরনের মলিকিউল সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। তাহলে আমরা এখন কি কি চিনলাম? পেন্টোজ সুগারের দুইটা ভেরিয়েন্ট চিনলাম, আরও থাকতে পারে, আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি নাই। জাস্ট পেন্টোজ সুগারের রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ টাইপের দুইটা ভেরিয়েন্ট, তাদের নিয়ে আলোচনা করলাম। নাইট্রোজেনাস বেস নিয়ে আলোচনা করলাম। নাইট্রোজেনাস বেস প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কি কি? পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আবার কয় প্রকার? দুই প্রকার, অ্যাডিনিন আর গুয়ানিন। পাইরিমিডিন আবার কয় প্রকার? তিন প্রকার, সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। ঠিক আছে, আর ফসফেট কি? নানান প্রকার। তার মধ্যে একটা মাত্র ফসফেট গ্রুপ, যেটাকে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটাকে আমি পি দিয়ে চিহ্নিত করে এই জায়গাটায় আমি নোট ডাউন করে রাখলাম। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝে যেয়ে থাকি, তাহলে আমাদের এই ডিএনএ বা আরএনএ বুঝতে আর খুব বেশি বেগ পোহাইতে হবে না। এবার আমাদেরকে যেটা করতে হবে, আমি এবার এদেরকে আমি এখন একটু সিম্বলিকভাবে আঁকার চেষ্টা করব। কাদেরকে? এই ধরে নাও, এইটা হলো সেই পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট মিষ্টি স্বাদ জাতীয় কার্বোহাইড্রেট পেন্টোজ সুগার। ধরে নাও এইটা হলো পেন্টোজ সুগার। আমি সিম্বলিকভাবে আঁকলাম, লিখে দিই পি এস। এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বন হলো এখানে, 2 নম্বর কার্বন আছে এখানে, 3 নম্বর কার্বন এখানে। খেয়াল করো, 1 নম্বর কার্বন এখানে, 2 নম্বর কার্বন এখানে, 3 এখানে, 4 এখানে, আর 5 নম্বর কার্বন আছে এখানে। আমি যে ডটগুলা দিলাম, সেই ডটগুলা হলো কার্বনের হিসাব। এই দিক থেকে 1 শুরু করবা, আর এখানে যে 5 গিয়ে শেষ হবে। এই হলো পেন্টোজ সুগারকে আমি সিম্বলিকভাবে আঁকলাম। কারণ আমরা এখন ডিএনএর যে গঠন, সেটা আমরা শিখব, তাই আমরা এখানে একটা পেন্টোজ সুগারকে সিম্বলিকভাবে এঁকে নিলাম। এবার আমি একটা নাইট্রোজেনাস বেসকে সিম্বলিকভাবে আঁকব। কোথায়? এই পেন্টোজ সুগারের যখন 1 নম্বর কার্বনে কোনো ধরনের একটা নাইট্রোজেনাস বেস এসে যখন যুক্ত হয়, আমি এই যে ব্ল্যাক রেড কালার দিয়ে যে অংশটুকু দেখালাম, এইটা মনে করো একটা নাইট্রোজেনাস বেজের সিম্বলিক চেহারা। তাহলে এইটাকে আমি নাম দিলাম এনবি। আর এই নাইট্রোজেনাস বেস
এইটা কি হতে পারে, পিউরিন হইতে পারে, পাইরিমিডিন হইতে পারে। অর্থাৎ এই জায়গায় নাইট্রোজেনাস বেস হিসাবে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন হইতে পারে। আবার খেয়াল করো, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন হতে হবে। আবার ইউরাসিল যদি হইতে হয় তাহলে এই পেন্টোজ সুগারটা আবার কিন্তু তখন রাইবোজ টাইপের হইতে হবে। তার মানে আমরা এখন ধরে নিলাম যে এই যে পেন্টোজ সুগার সেটা রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ হইতে পারে, আর এখানে নাইট্রোজেনাস বেস হিসাবে যে কোনোটা হইতে পারে। তবে অবশ্যই এখানে একটুখানি বিষয় থাকবে যে রাইবোজ যদি হয় তাহলে এখানে নাইট্রোজেনাস বেস কখনোই হলো ইসে কি বলে থায়ামিনটা যুক্ত হইতে পারে না, কিন্তু ইউরাসিল যুক্ত হইতে পারে। আর এই পেন্টোজ সুগারটা যদি ডিঅক্সিরাইবোজ টাইপের হয় তাহলে এখানে নাইট্রোজেনাস বেস হিসাবে কখনোই ওই কি বলে ইউরাসিল যুক্ত হইতে পারে না। তাছাড়া অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এই 4 ধরনের যে কোনো এক ধরনের নাইট্রোজেনাস বেস এসে এখানে যুক্ত হতে পারে। তার মানে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগারের ভেদে কি হয়, শুধু থাইমিন আর ইউরাসিলের হলো এক্সচেঞ্জ হইতে পারে। তাছাড়া বাকি যে 3 ধরনের যে নাইট্রোজেনাস বেস সেটা রাইবোজ বলো আর ডিঅক্সি রাইবোজ সুগার বলো, 2 ধরনের পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে এসে ফিট করতে পারে। ঠিক আছে, এটা 2 ধরনের পেন্টোজ সুগারেই ফিট করে। কিন্তু ইউরাসিল ফিট করবে শুধুমাত্র রাইবোজ সুগারের সাথে, আর থায়ামিন ফিট করবে শুধু হলো ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে। সেটা নিয়ে আমরা আরও একটু পরে আলোচনা করব। তার আগে দেখো যে কোনো একটা পেন্টোজ সুগার আর তার 1 নম্বর কার্বনে যখন একটা নাইট্রোজেনাস বেস এসে যুক্ত হয় তখন এই টোটাল পদার্থটাকে বা অণুটাকে আমরা তখন বলে থাকি নিউক্লিওসাইড। কি বলি? নিউক্লিওসাইড। তার মানে তোমরা এখন স্ক্রিনে একটা নিউক্লিওসাইডকে দেখতে পাচ্ছ। কেন নিউক্লিওসাইড? কারণ এইটাকে ভাঙলে তুমি একটা পেন্টোজ সুগার পাবা আর তার সাথে একটা নাইট্রোজেনাস বেস পাবা। তাহলে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস, খেয়াল করো, রাইবোজ হোক, ডিঅক্সিরাইবোজ হোক পেন্টোজ সুগার, আর নাইট্রোজেনাস বেসটা পিউরিন হোক আর পাইরিমিডিন হোক, এই পেন্টোজ সুগার আর তার 1 নম্বর কার্বনে কোনো একটা নাইট্রোজেনাস বেস এসে যুক্ত হইলেই টোটালটাকে আমরা তখন নিউক্লিওসাইড বলে থাকি। কি বলি? নিউক্লিওসাইড। তাহলে স্ক্রিনে তোমরা হলো যে বোর্ডে আমি যে নিউক্লিওসাইডটা আঁকছি তোমাদের ফোনের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। ওকে, গেল। এবার ফসফেটের কথা তো মনে আছে, আমি এবারে গ্রিন কালার দিয়ে সেই ফসফেটটাকে বুঝাবো। এই 5 নম্বর কার্বনের সাথে তুমি ওই ফসফেটটাকে যুক্ত করে দাও সিম্বলিকভাবে। যুক্ত করলে এখন টোটাল যে গঠনটা তৈরি হলো এই টোটাল গঠনটাকে আমরা এখন বলবো নিউক্লিওটাইড। কি বলবো? নিউক্লিওটাইড। ওকে, তাহলে নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের যখন এতটুকু ছিল তখন কি নিউক্লিওসাইড ছিল। তাহলে নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনে যখন একটা ফসফেট এসে যুক্ত হয় তখন যে টোটাল মলিকিউলটা তৈরি হয় সেই মলিকিউলকে বা সেই অণুকে বা সেই পদার্থকে আমরা বলে থাকি হলো নিউক্লিওটাইড। ওকে, তাহলে নিউক্লিওটাইড কাকে বলে আমরা শিখে গেলাম। তাহলে এবার বলো নিউক্লিওটাইড তাহলে কয় প্রকার হবে? 2 প্রকার। পেন্টোজ সুগার যের উপর ভিত্তি করে নিউক্লিওটাইড 2 প্রকার হবে। কি কি? রাইবোনিউক্লিওটাইড আর ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। অর্থাৎ যে নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারে রাইবোজ সুগার থাকবে সেটা হবে রাইবোনিউক্লিওটাইড, আর যে নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে সেটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এখানে বোধহয় একটা বিষয় আমরা আগেই বলে রাখছি, সেইটাই তোমাদেরকে আবার একটু মনে করে দিই যে যদি পেন্টোজ সুগারটা রাইবোজ টাইপের হয় তাহলে এখানে যে নাইট্রোজেনাস বেস সেটা কিন্তু কখনোই থাইমিন হবে না, বাদ বাকিগুলো হইতে পারবে। আর যদি এই পেন্টোজ সুগারটা ডিঅক্সিরাইবোজ টাইপের হয় তাহলে এখানে যে নাইট্রোজেনাস বেসটা এসছে সেটা কি কখনো ইউরাসিল হইতে পারবে না, বাদ বাকি 4 ধরনের যে কোনো একটা এখানে এসে যুক্ত হইতে পারবে। ওকে, তাহলে আমরা একটু এটা তো সিম্বলিকভাবে দেখলাম। এবার আমি এই নিউক্লিওটাইডের একটু গাঠনিক সংকেত দেখব। খেয়াল করো, এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে এই ছবিতে দেখো নিউক্লিওটাইডকে সুন্দরভাবে দেখানো আছে। এখানে যদি আমরা নিউক্লিওটাইডটা দেখি তাহলে এটা হলো একটা
ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। কেন? কারণ এখানে দেখো যে পেন্টোজ সুগারটা, এই পেন্টোজ সুগারে 2 নম্বর কার্বনে কি নাই? 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। তাই এটা কি? এটা হলো, আচ্ছা 2 নম্বর কার্বন অ্যাকচুয়ালি এই যে এইটা 2 নম্বর কার্বন। তাহলে এই 2 নম্বর কার্বনে দেখো কোনো অক্সিজেন নাই। তাই এইটা কি? এই পেন্টোজ সুগারটা কি? ডিঅক্সিরাইবোজ সুগার। তার 1 নম্বর কার্বনে দেখো একটা নাইট্রোজেনাস বেজ আছে, খেয়াল করো, এই যে 1 নম্বর কার্বনে একটা নাইট্রোজেনাস বেজ আছে। আর এখানে যে দেখো 5 নম্বর কার্বন, এই কার্বনটা কিন্তু 5 নম্বর। তাহলে এই 5 নম্বর কার্বনে দেখো ফসফেট গ্রুপটা আছে। তাই এইটাকে, টোটালটাকে আমরা একটা নিউক্লিওটাইড বলছি। কোন ধরনের? ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আর শুধু এই অংশটুকুকে, এইটুকু আর এইটুকুরে কি বলছি আমরা? হলো নিউক্লিওসাইড। দেখো এই জায়গাটাই কিন্তু মোটামুটি, তোমরা যদি, আমি একটু জুম আউট করলে দেখবা এখানে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড সুন্দর করে দেখানো আছে। এই যে এখানে যদি দেখো, এই যে দেখো, এখানে দেখো হালকা ব্লু কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, খেয়াল করো, হালকা ব্লু কালার দিয়ে যে অংশটুকু দেখানো হয়েছে সেইটুকু হলো নিউক্লিওসাইড। এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু নিউক্লিওসাইড, আর এখান থেকে এতটুকু হলো নিউক্লিওটাইড। অর্থাৎ এই গাঢ় ব্লু কালার দিয়ে যে অঞ্চলটুকু দেখানো হয়েছে, অর্থাৎ ফসফেট সহ দেখানো হয়েছে, আর হালকা ব্লু কালার দিয়ে দেখো ফসফেট বাদে যে দুইটা অংশ সেটাকে দেখানো হয়েছে। তাহলে ফসফেট বাদ দিলে যতটুকু হবে সেটা কি? এই নিউক্লিওসাইড। আর ফসফেট সহ টোটাল অংশটুকুকে বলা হবে নিউক্লিওটাইড। এবং এই নিউক্লিওটাইডের যে পেন্টোজ সুগারটা সেটা হলো ডিঅক্সিরাইবোজ টাইপের। তাই আমরা এই টোটাল নিউক্লিওটাইডটারে কি বলবো? আমরা ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। ওকে, বুঝলাম। এবার আমরা আর একটা নিউক্লিওটাইডকে দেখব। খেয়াল করো, এই হলো আর একটা নিউক্লিওটাইড। আই হোপ তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। এবং তার 2 নম্বর কার্বনকেও কিন্তু তোমরা সম্ভবত এখানে 2 নম্বর কার্বনকেও ভালো মতো আইডেন্টিফাই করতে পারছো। দেখো তো পেন্টোজ সুগারের 2 নম্বর কার্বনে কি অক্সিজেন আছে না? আছে। এই হলো সেই 2 নম্বর কার্বন, সেখানে অক্সিজেন আছে। দ্যাট ইজ ওয়াই এটা কি? রাইবো নিউক্লিওটাইড, রাইবোজ সুগার। আর এই রাইবোজ সুগার দিয়ে তৈরি নিউক্লিওটাইডকে কি বলবো আমরা? রাইবো নিউক্লিওটাইড। ওকে, তাহলে মোটামুটি আমরা এখানে একটা রাইবো নিউক্লিওটাইড আর একটা হলো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড সম্পর্কে ধারণা পাইলাম। সাথে সাথে আমরা ওই যে বললাম যে নিউক্লিওসাইড সম্পর্কেও ধারণা পেলাম। তাহলে স্ক্রিনে দেখো আমরা একটা কি করছি, এখানে এই যে এখানে যেটা আছে তারই একটা সিম্বলিক চেহারা এখানে আঁকছি। এখানে আছে তো গাঠনিক সংকেত দিয়ে, আর আমি সেটাকে সিম্বলিকভাবে এইভাবে আঁকছি। ঠিক আছে, একটা নিউক্লিওটাইডকে আঁকছি। এবার খেয়াল করো, একটা নিউক্লিওটাইডকে আমরা কি বলবো? মনোনিউক্লিওটাইড। আর 2টা নিউক্লিওটাইড যদি উপর নিচে একটার সাথে একটা যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি ডাই নিউক্লিওটাইড। এইভাবে যদি অনেকগুলা নিউক্লিওটাইড উপর নিচে যুক্ত হইতে থাকলে কি হবে? ধীরে ধীরে নিউক্লিওটাইডের চেন তৈরি হইতে থাকবে। এইভাবে অসংখ্য নিউক্লিওটাইড উপর থেকে নিচে যদি একটার পর একটা যদি যুক্ত হয় তাহলে একসময় নিউক্লিওটাইডের চেন তৈরি হয়। খেয়াল করো, আমি এখানে যদি একটু দেখাই আর একটা, তাহলে এইটা মনে করো আমি এখন দেখাচ্ছি আর একটা নিউক্লিওটাইড। ওকে, এখানে আর একটা নিউক্লিওটাইড আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে প্রথমটা ছিল 1 নম্বর নিউক্লিওটাইড, এখন যেটা দেখাচ্ছি এটা হলো 2 নম্বর নিউক্লিওটাইড। এইটা হলো আর একটা নিউক্লিওটাইড, এই যে ফসফেট। আচ্ছা, আমি আরেকটু ছোট করে দেখাই। এই যে নিউক্লিওটাইড। তাহলে আমরা এখন 2টা নিউক্লিওটাইডকে দেখতে পাচ্ছি, উপরে একটা নিচে একটা। কিন্তু 2টাই যেহেতু পরস্পর থেকে আলাদা আছে তাই আমরা এইটারে একটা মনোনিউক্লিওটাইড বলবো, এইটারে আর একটা মনোনিউক্লিওটাইড বলবো। এবার একই টাইপের 2টা মনোনিউক্লিওটাইড, অর্থাৎ একই টাইপ বলতে যদি এইটা রাইবো নিউক্লিওটাইড হয় তাহলে এইটাও কি রাইবো নিউক্লিওটাইডে হবে। এইটা যদি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড হয় তাহলে এইটাও কিন্তু ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডে হবে। অর্থাৎ একই জাতীয় হলো নিউক্লিওটাইডরা উপর নিচে একটার সাথে একটা যুক্ত হইতে পারে। কিভাবে? এই যে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখো যে এখানে বলছিলাম 1 নম্বর কার্বন, এখানে কি 2 নম্বর কার্বন, এখানে 3, এখানে 4,
এই জায়গাটাই হলো 5 নম্বর কার্বন, তাই না? ঠিক এখানেও এইটাতে 1 নম্বর কার্বন, এখানে কি 2 নম্বর কার্বন, 3, 4, এই জায়গাটায় আছে 5 নম্বর কার্বন, ঠিক আছে? তাহলে এইখানে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে যখন যুক্ত হবে উপর নিচে সেম টাইপের, অর্থাৎ এটা যদি রাইবোনিউক্লিওটাইড হয় তাহলে এটাও রাইবোনিউক্লিওটাইড, এটা যদি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড হয় তাহলে এটাও হবে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। তাহলে যখন যুক্ত হবে তখন কিভাবে যুক্ত হবে? একটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন থেকে, আমি এখানে রেড কালারে দেখাই, যে একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন থেকে একটা কি বন্ড বের হয়ে আসে, আর এই ফসফেট তো 5 নম্বর কার্বনে ছিলই, তার মানে দেখো একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন আর একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের মাঝে ফসফেট আছে। এই ফসফেটটাই কি করছে, দুইটা নিউক্লিওটাইডকে পরস্পরের সাথে কানেক্ট করে দিচ্ছে। তাই আমরা বলতে পারি যে একই টাইপের নিউক্লিওটাইড উপর নিচে একটার সাথে একটা যুক্ত হয় কিভাবে? এক নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 আর এক নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের মাঝে ফসফেট এসে বা ফসফেটের থেকে বন্ড বের হয়ে, আর ওই যে বললাম পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন থেকে বন্ড এসে যুক্ত হয়ে এই নিউক্লিওটাইডগুলা একটার সাথে একটা উপর নিচে যুক্ত হয়ে যায়। এইভাবে কি হবে, একের পর এক নিউক্লিওটাইড যদি যুক্ত হইতে থাকে, আমি যদি এখানে দেখাই, এটা হলো আর একটা নিউক্লিওটাইড, এইটাও সেম পদ্ধতিতেই যুক্ত হবে। কিভাবে? এই নিউক্লিওটাইডটার হলো যে 5 নম্বর কার্বন, খেয়াল করো, সেই 5 নম্বর কার্বনের ফসফেট, এই যে 5 নম্বর কার্বনের লেগে থাকা ফসফেট, আর এই 3 নম্বর কার্বন থেকে বের হয়ে আসা, এই পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন থেকে বের হয়ে আসা কি একটা বন্ড এসে এইভাবে নিউক্লিওটাইডগুলা পরস্পরের সাথে যুক্ত হবে। এই যে পরস্পরের সাথে যুক্ত হলো উপর নিচে, তাহলে এইটারে আমরা এখন কি বলবো? ট্রাইনিউক্লিওটাইড। তাহলে এইভাবে যদি অনেকগুলা নিউক্লিওটাইড উপর নিচে যুক্ত হয় তাহলে ধীরে ধীরে কি তৈরি হবে? নিউক্লিওটাইডের চেন সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? নিউক্লিওটাইডের চেন। সেটা রাইবোনিউক্লিওটাইডের চেনও হইতে পারে, আবার ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের চেনও কিন্তু হইতে পারে। আর এই রাইবোনিউক্লিওটাইডের চেন বা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের চেনকে আমরা সাধারণভাবে বলে থাকি বা আদর করে তাদেরকে আমরা বলে থাকি হেলিক্স। তোমরা হেলিক্স শব্দটার সাথে সবাই পরিচিত। তাহলে এই হলো সেই হেলিক্স, যে অনেকগুলা নিউক্লিওটাইড একটার পর একটা যুক্ত হবে উপর নিচে। কিভাবে? একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন আর একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের মাঝে ফসফেট এসে উপর নিচে নিউক্লিওটাইডগুলোকে কি কানেক্ট করতে থাকবে, মানে ফসফেটের দ্বারা কি কানেক্ট হবে, হয়ে এইভাবে নিউক্লিওটাইডগুলা সজ্জিত হয়ে যে লম্বা চেনের সৃষ্টি করে, সেই চেনগুলাকে আমরা বলে থাকি পলি নিউক্লিওটাইডের চেন, বা আদর করে তাদেরকে আমরা বলে থাকি হলো হেলিক্স, বা বর্তমানে আবার স্ট্যান্ডও বলা হয়, হেলিক্স বা স্ট্যান্ড। তাহলে আপাতত হেলিক্স বুঝে, স্ট্যান্ড আমরা পরে বুঝবো। তাহলে এই পলিনিউক্লিওটাইডের চেন ইজ নাথিং বাট এ হেলিক্স। ওকে, এবার খেয়াল করো, আমরা অলরেডি বোধহয় আরএনএর গঠন শিখে গেছি। কারণ আরএনএ হলো তোমরা জানো সিঙ্গেল হেলিক্স, এবং আরএনএতে যে নিউক্লিওটাইডগুলো ব্যবহৃত হয় সেইগুলা হয় হলো রাইবো নিউক্লিওটাইড। তাহলে রাইবো নিউক্লিওটাইডেরা যদি এইভাবে একটার পর একটা যুক্ত হয়ে যদি একটা হেলিক্স তৈরি করে, তাহলে সেই হেলিক্সকে আমরা বলে থাকি হলো আরএনএ। কি বলি? আরএনএ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ রাইবো নিউক্লিওটাইডের যে পলিমার সেটাই কি আরএনএ। এবং সেই ক্ষেত্রে অবশ্যই যে নাইট্রোজেনাস বেসগুলো এখানে আছে, সেখানে তুমি অ্যাডিনিন পাইতে পারো, মনে করো এখানে অ্যাডিনিন, এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন, ঠিক আছে, পরেরটাই মনে করো ইউরাসিল। কিন্তু কোনো নিউক্লিওটাইডে তুমি সেখানে কি পাবা না? থাইমিন পাবা না। অর্থাৎ আরএনএতে তুমি কোনো থাইমিন জাতীয় নাইট্রোজেনাস বেস পাবা না। ওকে, তাহলে আমরা বোধহয় আরএনএর গঠন শিখে গেলাম। তাহলে আরএনএ কি? সিঙ্গেল হেলিক্স। আর হেলিক্স কি সেটা আমরা বুঝলাম। আর রাইবো নিউক্লিওটাইড দিয়ে নির্মিত হেলিক্সকেই মূলত আমরা কি বলবো? আরএনএ। ওকে, তাহলে এইটা গেল আরএনএর হিসাব। এবার আমরা চলে আসি যে এইটা যদি ডিএনএ হইতে হয় তাহলে অবশ্যই এই নিউক্লিওটাইডগুলা কি হইতে হবে? রাইবো নিউক্লিওটাইড হইলে চলবে না।
অবশ্যই এই প্রতিটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারটা ডিঅক্সিরাইবোজ টাইপের হইতে হবে, অর্থাৎ এমন হইলে চলবে না। তখন কি হইতে হবে? তখন এই টাইপের, এই যে প্রথম যে নিউক্লিওটাইড দেখাইছিলাম, এমন নিউক্লিওটাইড থাকতে হবে, প্রত্যেকটা হইতে হবে এমন নিউক্লিওটাইড। এই যে রাইবোনিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড হইতে হবে। এবং শুধু এই একটা হেলিক্স হইলেই চলবে না, এবং সেখানে কি নাইট্রোজেনাস বেস হিসাবে কি ইউরাসিল থাকলে চলবে না, থাকবে না। অ্যাকচুয়ালি পেন্টোজ সুগারের সাথেই কি সে যুক্ত হইতে পারে না, তাই কি থাকবেও না। তাহলে পেন্টোজ সুগারগুলো যদি এখানে ডিঅক্সিরাইবোজ টাইপের হয়, তাহলে অটোমেটিক সেখানে তুমি কি পাবা না, কোনো পেন্টোজ সুগারের ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে তুমি ইউরাসিল পাবা না, থাইমিন পাবা। তাহলে এই ডিএনএ তৈরিকারী যে হেলিক্স, সেই হেলিক্সে তুমি কোথাও কি পাচ্ছ না, হলো কোনো ইউরাসিল পাচ্ছ না। তাছাড়া অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, তারপরে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এই 4 ধরনের নাইট্রোজেনাস বেস বিশিষ্টই নিউক্লিওটাইডগুলা তুমি এই ডিএনএ তৈরিকারী হেলিক্সে পাবা। আমরা এও জানি যে ডিএনএ কিন্তু সিঙ্গেল হেলিক্স না, ডিএনএ ডাবল হেলিক্স। কথাটা আমরা প্রায়ই বলে থাকি, ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে এইটা যদি একটা হেলিক্স হয়ে থাকে, তাহলে অবশ্যই ডিএনএ হইতে গেলে কি আর একটা হেলিক্স লাগবে। তাহলে একটা হেলিক্স যেভাবে থাকবে, তুমি ডিএনএতে যে দেখবা হেলিক্স কি হবে, হেলিক্স অবশ্যই সেখানে 2টা থাকবে। কয়টা হেলিক্স থাকবে? 2টা। খেয়াল করো, সেখানে আমরা ডিএনএ তৈরিতে আমরা দেখব 2টা হেলিক্স। কিভাবে? এই যে দেখো, এইটা একটা হেলিক্স, তাহলে ঠিক এমন আর একটা হেলিক্স এখানে যদি থাকে, তাহলে এই পাশেও এমন আর একটা হেলিক্স থাকবে, তবে উল্টাভাবে। কারণ এইটা যদি, এইটাতে দেখো প্রত্যেকটা পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন কি উপরে, 3 নম্বর কার্বন নিচে, 5 নম্বর উপরে, 3 নম্বর কার্বন নিচে, 5 নম্বর কার্বন উপরে, 3 নম্বর কার্বন নিচে। এখানে যতগুলা পেন্টোজ সুগার আছে, তাদের সবার ক্ষেত্রে 5 নম্বর কার্বন উপরে, 3 নম্বর কার্বন নিচে, এই হেলিক্সটাতে। তাই আমরা এই হেলিক্সটাকে বলে থাকি 5-3 হেলিক্স। কি বলি? এইটা হলো 5-3 হেলিক্স। 5 প্রাইম 3 প্রাইম হেলিক্স। প্রাইম কেন ব্যবহার করে সেটা আমি পরে বুঝাবো। তবে এই হেলিক্সটাকে এখন আমরা কি বলছি? 5-3 হেলিক্স। প্রাইম 5 ড্যাশ প্রাইম 3 হেলিক্স। কেন? কারণ এই হেলিক্সের প্রত্যেকটা পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন উপরে, 3 নম্বর কার্বন নিচে। তাহলে ডাবল হেলিক্স হইতে গেলে কি আর একটা হেলিক্স লাগবে। তাহলে এই দিকে আর একটা হেলিক্স থাকবে, এবং সেই হেলিক্সটা হবে উল্টা। উল্টা বলতে 3-5 হেলিক্স হবে। 3-5 হেলিক্স আমি যদি দেখাই, তাহলে দেখো, এই হলো সেই একটা প্রথম নিউক্লিওটাইডটা, এই যে প্রথম নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই নিউক্লিওটাইডটাতে কি কি থাকবে আমরা জানি। নাইট্রোজেনাস, এটা পেন্টোজ সুগার গেল, এখানে কি আসবে? নাইট্রোজেনাস বেস থাকবে, তারপরে কি থাকবে? এখানে ফসফেট থাকবে। এই হলো সেই ফসফেট। এইবার দেখো তো, এইটাতে যদি আমরা এখন খেয়াল করি, তাহলে দেখো এই নিউক্লিওটাইডটার 1 নম্বর কার্বন এখানে, 2 নম্বর কার্বন এখানে, 3 এখানে, খেয়াল করো 4 এখানে, 5 নম্বর কার্বন এখানে। তাহলে এই হেলিক্সটাতে দেখো 3 নম্বর কার্বন উপরে, 5 নম্বর কার্বন নিচে। এইভাবে এই পাশে যতগুলা নিউক্লিওটাইড থাকবে, প্রত্যেকটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বন উপরে, 3 নম্বর কার্বন নিচে থাকবে। সেই কারণে এই হেলিক্সটারে আমরা কি বলবো? 3 প্রাইম 5 প্রাইম হেলিক্স, বা সংক্ষেপে বলবো আমরা 3-5 হেলিক্স। তাহলে এইটা হলো 5-3 হেলিক্স, আর এই পাশে যেটা থাকবে সেটা হবে 3-5 হেলিক্স। অর্থাৎ 2টা হেলিক্স পরস্পরের সমান্তরালে না, পরস্পরের উল্টাভাবে। পরস্পরের এই যে সমান্তরালে থাকবে না, একটা যদি এমন থাকে, তাহলে আরেকটাকে এমন, অর্থাৎ পরস্পরের উল্টাভাবে থাকবে। ঠিক আছে? এটা 5-3 হলে এটা কি 3-5। এইভাবে 2টা হেলিক্স পরস্পরের সমান্তরালে প্রথমে অবস্থান করবে। আমি এবার যদি এখানে দেখাই, এটা তোমরা এখন সব এক কালার দিয়েই আমি করি, তাহলে একটু সময় সেভ হবে। আশা করি তোমরা বুঝে গেছো। এই যে এইটা হলো আর একটা নিউক্লিওটাইড। এরপরে যদি দেখি, তাহলে এই জায়গাটায় আর একটা নিউক্লিওটাইড আমি আঁকি। এই হলো আর একটা হেলিক্স। তাহলে এই হেলিক্সের প্রত্যেকটা হেলিক্সের 1, 2, 3, তারপর কি সরি, এই যে এখানে, সরি এখানে ভুল এঁকে ফেলছি আমি, এই জায়গায় হবে নিউক্লিওটাইডটা। তাহলে 1, 2, 3, এই যে এখানে হলো 4, এই জায়গায় হলো 5। ঠিক এইভাবে ডট ডট দিয়ে যদি আমি দেখাই, তাহলে এইটা কি আর একটা হেলিক্স।
তাহলে এই হেলিক্সটারে আমরা বলছি 5-3 হেলিক্স, এইটা তাহলে কি 3-5 হেলিক্স। পরস্পরের কি উল্টাভাবে, পরস্পরের সমান্তরালে কিন্তু উল্টাভাবে দুইটা হেলিক্স প্রথমে অবস্থান নেবে ডিএনএ তৈরির সময়। তারপরে কি হবে, তারপরে এই দুইটা হেলিক্স যখন পাশাপাশি আসবে, দুইটা হেলিক্স যখন পাশাপাশি আসবে, আসার পরে পাশাপাশি দুই হেলিক্সের যে নাইট্রোজেনাস বেস, তাদের মধ্যে কি হবে, তাদের মধ্যে সংযোগ স্থাপন হবে। কি স্থাপিত হবে, সংযোগ। কি দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে সংযোগ তৈরি হবে। এই যে সংযোগগুলা হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি হবে, যখনই সংযোগ তৈরি হয়ে যাবে তখন আমরা কি বলবো, ডাবল হেলিক্স বলবো। কি বলবো, ডাবল হেলিক্স। সংযোগ তৈরির আগ পর্যন্ত কিন্তু আমরা ডাবল হেলিক্স বলতে পারবো না। যখনই দুইটা হেলিক্স পরস্পরের সাথে যুক্ত হবে হাইড্রোজেন বন্ড দিয়ে, এবং হেলিক্স দুইটা যুক্ত হয় কোথায়, একটা হেলিক্সের নাইট্রোজেনাস বেজের সাথে আর এক হেলিক্সের নাইট্রোজেনাস বেজগুলা যুক্ত হয়ে হেলিক্স দুইটা পরস্পরের সাথে জোড়া লাগে, এবং একটা হেলিক্সের নাইট্রোজেনাস বেজের সাথে আর এক হেলিক্সের নাইট্রোজেনাস বেজগুলা যুক্ত হয় কি দিয়ে, হাইড্রোজেন বন্ড দিয়ে। তবে এখানে অবশ্যই চয়েস থাকে যে এই পাশে যদি অ্যাডিনিন থাকে নাইট্রোজেনাস বেজ হিসাবে, তাহলে এই পাশে অবশ্যই কি থাকতে হয়, থাইমিন থাকতে হয়। কারণ অ্যাডিনিন আর থাইমিনই শুধু কি পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। আবার এই পাশে যদি সাইটোসিন থাকে, তাহলে এই পাশে অবশ্যই কি থাকতে হয়, গোয়ানিন। কি থাকতে হবে, গোয়ানিন। তা না হলে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। আর এই অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, আর সাইটোসিন আর গোয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। কয়টা হাইড্রোজেন বন্ড, তিনটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। তেলের পরেরটাতে মনে করো আবার কি আছে, পরেরটাতে এই জায়গায় আছে মনে করো অ্যাডিনিন, যদি এখানে না মনে করো এই জায়গাটায় আছে থায়ামিন, তাহলে অবশ্যই এই পাশে কি থাকতে হবে, অ্যাডিনিন থাকতে হবে। তা নাহলে কখনোই তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি হবে না। তাহলে এইভাবে দুইটা হেলিক্স যখন উপর নিচে মানে পরস্পরের সমান্তরালে কিন্তু উল্টামুখী বিপরীতমুখী অবস্থান করবে, তারপর দুই হেলিক্সের মধ্যে সংযোগ তৈরি হবে। কোথায় সেই সংযোগটা তৈরি হবে, দুই হেলিক্সের মধ্যে হলো দুইটা হেলিক্সের যে নাইট্রোজেনাস বেসগুলো আছে সেই নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে সংযোগ তৈরি হবে। হইলে কি তৈরি হয়ে গেল, ডাবল হেলিক্স হয়ে গেল। তাহলে এই ডাবল হেলিক্সটা দেখো দেখতে অনেকটা মইয়ের মতো দেখাচ্ছে, মই। এইটুকুরে যদি আমরা ধরি তাহলে এটা কি সেই মইয়ের কি বাঁশ, এই যে এই পাশের অংশটুকু কি বাঁশ বা হাতল যাই বলি না কেন, বাঁশ নির্মিত হাতল। আর এইগুলাকে দেখে মনে হচ্ছে যে এই অংশগুলারে দেখে মনে হচ্ছে হলো কি সিঁড়ির ধাপ, ময়ের যে ধাপ সেরকম দেখাচ্ছে। এইটা একটা নাইট্রোজেনাস বেস, এইটা একটা নাইট্রোজেনাস বেস। দুই নাইট্রোজেনাস বেসকে একত্রে আমরা কি বলি, বেস পেয়ার। কি বলি, বেস পেয়ার। তার মানে পেন্টোজ সুগার আর ফসফেট দিয়ে কি করে, কাঠামো বা ব্যাকবোন তৈরি করে ডিএনএর। আর সিঁড়ির ধাপগুলা তৈরি হয় কি দিয়ে, বেস পেয়ার দিয়ে। এই যে দুই বেসকে একত্রে আমরা বলি বেস পেয়ার। দুইটা বেস যখন কি দিয়ে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়ে যায় তখন দুই বেস আর হাইড্রোজেন বন্ড সহ একত্রে আমরা বলে থাকি বেস পেয়ার। তার মানে সিঁড়ির ধাপগুলা তৈরি হচ্ছে বেস পেয়ার দিয়ে, আর কাঠামো বা হাতল তৈরি হচ্ছে পেন্টোজ সুগার আর ফসফেট দিয়ে। তাহলে এইভাবে যদি আমি এখন কি করি, আমি জাস্ট একটু সিম্বলিকভাবে আমি এখন এটা মুছে দিই, দিয়ে যদি আমি এখন সিম্বলিকভাবে তোমাদেরকে একটু দেখাই যে এই হলো একটা মই, এই যে মই, ওকে, এই মই, এই মইটা হলো, এই ময়ে কি আছে, এই ময়ের যে হাতল দুইটা, এই যে এই হাতল এবং এই যে দুইটা হাতল দেখতে পাচ্ছি, এই হাতল এবং এই হাতল, এই দুইটা হাতল কি দিয়ে তৈরি, পেন্টোজ সুগার আর ফসফেট দিয়ে তৈরি। আর এই সিঁড়ির যে ধাপগুলা সেইগুলা কি দিয়ে তৈরি, বেস পেয়ার দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, বেস পেয়ার দিয়ে তৈরি। এবার এই মইটারে এখন তুমি ধরো, ধরে এইভাবে ধরে তুমি এখন টুইস্ট করে দাও। দেখো তো এই মইটারে যদি আমি এখন টুইস্ট করে ফেলতে পারি, আমি এইটারে মুছে দিই, দিয়ে এইটাকেই আমি এখন টুইস্ট করে দিব। এই মইটাকে টুইস্ট করে, অর্থাৎ হেলিক্স দুইটারে যদি আমি এখন পেঁচিয়ে দিই, টুইস্ট করে দিই, অর্থাৎ ওই যে মইটা তোমরা দেখলা সেই মইটাকে যদি আমরা এখন এইভাবে পেঁচিয়ে দিই, এই যে মই, যে মইটা একটু আগে আঁকলাম সেই মইটাকে আমি এখন পেঁচিয়ে দিলাম, তাহলে কিসে পরিণত হয়ে গেল, দেখো ডিএনএ মডেল হয়ে গেল, ডিএনএ হয়ে গেল। এই হলো ডিএনএ। তাহলে এই ডিএনএ কি ডাবল হেলিক্স, এইটা একটা হেলিক্স, এইটা আর একটা হেলিক্স। এই পাশের হেলিক্সটা যদি 5-3 হেলিক্স হয় তাহলে এই পাশের হেলিক্সটা কি 3-5 হেলিক্স।
আর এই যে মাঝের যে ধাপ, সিঁড়ির ধাপ, এখানে কি আছে? বেস পেয়ার এবং হাইড্রোজেন বন্ড আছে। আর এই যে কাঠামো, এই যে দাগ, এই দাগের মধ্যে কি আছে? পেন্টোজ সুগার আর ফসফেট আছে। কি আছে? পেন্টোজ সুগার আর ফসফেট। এই দাগটার মধ্যেও কিন্তু পেন্টোজ সুগার আর ফসফেট দিয়েই এই দাগ বা এই কাঠামোটা তৈরি হয়েছে। দিয়ে এই হলো ডিএনএর স্ট্রাকচার। আই হোপ ডিএনএর স্ট্রাকচার তোমরা বুঝে গেছো, আগেও বুঝতা, এখন বোধহয় আরও একটু ক্লিয়ার হলা। এইটা তোমাদের মলিকুলার বায়োলজি যে চ্যাপ্টারটা আছে বা যে অংশটুকু আছে সেখানে কাজে লাগবে। সাথে সাথে এই এই ডিএনএর গঠন যদি আমরা বুঝে থাকি, তাহলে ডিএনএর নির্দিষ্ট অংশ যে বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে, সেটা কিভাবে রাখে সেটা বুঝতে আমাদের একেবারেই বেগ পেতে হবে না। তাই আমি জানি তোমরা হয়তো বা অনেকেই ডিএনএর গঠন ভালো বুঝো, তারপরেও একটু আমি আমার মতো করে আজকে ক্লিয়ার করে নিলাম। আগামী ক্লাসে এই ডিএনএর নির্দিষ্ট অংশ থেকে কিভাবে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেই বিষয়টা আমরা ক্লিয়ারভাবে বুঝে নেব। তাহলে ডিএনএর গঠন এবং বৈশিষ্ট্য প্রকাশের কৌশল যদি তুমি বুঝে যাও, তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখবা খুব সহজে সুন্দরভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের টপিকগুলো ভালো মতো বুঝে যেতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই টপিকটা বুঝছো। তারপরেও এই ক্লাসটা দেখবা এবং যে কোনো বইয়ে যদি ডিএনএর স্ট্রাকচার পাও, তাহলে আমার এই ক্লাস দেখবা এবং সেই টপিকটা একটু পড়লে আশা করি ডিএনএর স্ট্রাকচার আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডিএনএর স্ট্রাকচার ক্লিয়ার করবা এই সপ্তাহ ধরে। তারপর তো ছুটি আছে, ছুটির মধ্যে ভালো করে ডিএনএর স্ট্রাকচার পড়ে বুঝে ক্লিয়ার হয়ে নিবা। তারপরে আমরা যখন ছুটি শেষ হবে তখন এই ডিএনএর নির্দিষ্ট অংশ থেকে বৈশিষ্ট্য প্রকাশের কৌশল শিখব। তারপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, জিন ক্লোনিং যা যা আছে সব আমরা খুব সহজে বুঝে যেতে পারবো। তাহলে ভালো থেকো সবাই, দোয়া করো আমার জন্য, দোয়া করো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।